অমাবস্যার রাত, আকাশ লালচে কালো মেঘে ঢাকা। রাত তখন কত কে জানে। গ্রামের কোনো জনমানুষ আর জেগে নেই। কালীন সায়রের পাশে ঝোপগুলো থেকে ভেসে আসছে এক নাগাড়ে ব্যাঙ আর ঝিঝির ডাক। আকাশে মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি জানান দিচ্ছে কিছুক্ষণের মধ্যেই প্রকৃতির প্রলয় নৃত্য শুরু হবে। পুকুরের পাশে এক যজ্ঞের বেদির সামনে বসে আছে এক দীর্ঘকায় অবয়ব। আগুনের আঁচে পরিষ্কার বোঝা যাচ্ছে তার লোমশ কালো হাতগুলোর একটাতে একটা মরা কাক, যার গলাটা ধারালো কিছু দিয়ে চেরা। তারপরে একটা পাত্রে কিছুটা রক্ত নিয়ে যজ্ঞের মধ্যে দিতেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। মুহূর্তের মধ্যে একটা বিদঘুটে গন্ধে ভরে গেল চারপাশ। বাতাস ক্রমশ ভারী হয়ে এলো। তারপর কোমরের কোচর থেকে বের করে আনলো একটা ধারালো ছুরি। নিমেষের মধ্যেই নিজের হাত কেটে সেই রক্ত অর্পণ করলো যজ্ঞে। না, হচ্ছে না, আরও কিছু লাগবে। কোনোভাবেই সে জাগাতে পারছে না যাকে জাগাতে চাইছে। এতদিনের অপেক্ষা, এতদিনের প্রতিশোধ কি তাহলে সব মিথ্যা হয়ে যাবে? কিছুতেই না। রেগে হুঙ্কার দিয়ে উঠল সে। রক্ত চাই, সেই বংশের রক্ত চাই, যার জন্য আজ আমার এই অবস্থা, যার জন্য আমার ভাইকে মরতে হয়েছে। আনতে হবে, যে করেই হোক আমাকে সেই রক্ত আনতেই হবে। কাউকে ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। সেই বংশের সবাইকে মরতে হবে আমার হাতে, তবেই পূর্ণ হবে আমার আর আমার ভাইয়ের প্রতিশোধ, যখের প্রতিশোধ। এই বলে প্রচণ্ড অট্টহাসিতে ফেটে পড়ে সেই অবয়ব। আচমকাই মেঘের গর্জনের সাথে বৃষ্টি নেমে আসে এই মাধবপুরের বুকে। সাথে নেমে আসে অপেক্ষারত এক অতৃপ্ত জিঘাংসা। নমস্কার, কেমন আছেন আপনারা? কেমন লাগলো আমাদের যখের প্রতিশোধের প্রথম পর্ব? আপনাদের ভালোবাসায় আমরা অত্যন্ত আপ্লুত। প্রথম পর্বে আমরা একটি বিষয়ে ত্রুটিপূর্ণ তথ্য পেশ করেছি। সেটি হলো আমাদের এই গল্পের লেখক তথা তারকনাথ রায়ের জন্ম 1898 সালে নয়, 1998 সালে হুগলি জেলার আরামবাগে। এই ভুলের জন্য আমরা দুঃখিত। তাহলে চন্দন অপু অতনুত গুপ্তধনের কাছাকাছি পৌঁছে গেছে। রহস্য জমাট বাঁধতে শুরু করেছে ধীরে ধীরে। হঠাৎ করেই চন্দনের পুনরায় গ্রামের বাড়িতে ফিরে আসা এসব কিছুই ভেস্তে দেয়। তাহলে গুপ্তধনের কি হবে? সেই অদ্ভুত প্রাণী যখের কি হবে? চলুন তাহলে আর সময় নষ্ট না করে শোনা যাক যখের প্রতিশোধ অন্তিম পর্ব, প্রলয়ের সূচনা। মাধবপুর থেকে কলকাতায় ফিরে আসার পর থেকে জীবনের 4টি বসন্ত পার করে ফেলেছে চন্দন। ঠিক খোলস ছাড়ার মতো বাল্য বৈশিষ্ট্যগুলো ঝেড়ে ফেলে এখন সে বছর 23-এর প্রাণোচ্ছল তরুণ। মাসখানেক আগেই ডাক্তারি পড়া শেষ করেছে সে। এই 4 বছরে অনেক কিছু বদলে গেছে। মাধবপুর ছেড়ে 4 বছর আগে অপুর থেকে যে সমস্ত অসম্পূর্ণ অনুভূতিগুলো নিয়ে এসেছিল সেগুলি আজ পূর্ণতা পেয়েছে। মাধবপুর ছেড়ে আসার পর অপুর সাথে যোগাযোগ না থাকলেও ওদের একে অপরকে নিয়ে অনুভূতিগুলো সতেজ ছিল। অপুও বুঝেছে যে চন্দনদাকে নিয়ে ছোটবেলায় করা অভিমান, আবেগ, তার অনুভূতিগুলো নিছকই কোনো অনুভূতি নয়। একটা মস্ত বড় ভালো লাগা আছে এগুলোর পিছনে। আর এই শুধু ভালো লাগাটা একসময় সীমারেখা অতিক্রম করে কখন যে ভালোবাসায় পরিণত হয়েছে তা সে নিজেও বুঝতে পারেনি।
মাঝে মাধবপুরে ফেরার অনেকবার চেষ্টা করেছে চন্দন, কিন্তু ওর দাদু একটিবারের জন্যও সায় দেয়নি। হয়তো 4 বছর আগে কালীন শাহের দিঘিতে ঘটে যাওয়া সেই ঘটনার জন্যই হবে। তাই ইচ্ছা থাকলেও আর অপু অতনুর সাথে দেখা করা হয়ে ওঠেনি। কিন্তু 4 বছর পর সে সুযোগ হঠাৎ অপ্রত্যাশিতভাবে চলে আসে। সেদিন 7 সকালেই ওদের বাড়িতে ফোনটা বেজে ওঠে। চন্দনই ফোনটা তুলেছিল। ফোনের ওপাশ থেকে পঞ্চাননের কান্না ভেজা কণ্ঠ ভেসে আসে। হ্যালো হ্যালো ছোটবাবু, ছোটবাবু, আমাদের কর্তা মশাই আমাদের জেলে চলে গেছে ছোটবাবু। তিনি আর আমাদের মাঝে নেই। ফোনটা রেখে দিয়ে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় চন্দন। চোখের সামনে এক মুহূর্তের জন্য সবকিছু যেন অন্ধকার হয়ে যায়। 4 বছর আগের সব স্মৃতিগুলো এক এক করে ভেসে ওঠে চন্দনের চোখের সামনে। যেবার প্রথমবারের জন্য মাধবপুর গিয়েছিল সেবারই প্রথম দাদুকে দেখেছিল চন্দন। কাঁচা পাকা চুলের এক রাশভারী চেহারার মানুষ বাগান থেকে বেরিয়ে এসে চন্দনকে আলিঙ্গন করেছিল। সেই প্রথম আলিঙ্গনেই চন্দন বুঝেছিল এতদিন সে সামনাসামনি না থাকলেও তার জন্য কতটা ভালোবাসা স্নেহ মেশানো আছে সে আলিঙ্গনে। 4 বছর আগের প্রতিটা স্মৃতি এখনো যত্ন করে গোছানো আছে স্মৃতির পাতায়। চন্দনের বাবা চন্দনকে এই অবস্থায় দেখে ব্যাপারটা কিছু আন্দাজ করতে পেরেছিল। তিনি চন্দনের কাছে এসে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে চন্দন? কে ফোন করেছিল? পঞ্চানন ফোন করেছিল বাবা। দাদু দাদু আর নেই। শেষ কথাগুলো বলেই চন্দন কান্নায় ভেঙে পড়ে। ওর বাবার চোখের কোণেও জল চিকচিক করে উঠল। ওরা সবাই মিলে সেই দিনই মাধবপুরের উদ্দেশ্যে রওনা দেয়। সময়টা ছিল বর্ষার মাঝামাঝি। সকাল থেকেই আকাশ মেঘলা, মাঝে মাঝে কুড়ি কুড়ি বৃষ্টি পড়ছে। ওদের ট্রেন সবুজে ভরা ধান ক্ষেতের বুক চিরে ছুটে চলেছে। হাওয়ার ঝটকায় ছোট ছোট জলের কণাগুলো হুড়োহুড়ি করে এসে চন্দনের সারা শরীর ভিজিয়ে দিচ্ছে। সেদিকে ওর কোনো খেয়াল নেই। ও শুধু বাইরের দিকে উদাস চোখে তাকিয়ে আছে। 4 বছর আগেও সে ঠিক এমনি করে এ পথে এসেছিল, আর আজও আসছে, কিন্তু এক অন্য উদ্দেশ্যে। সব কিছু একই আছে, সেই সবুজে মোড়া ধান ক্ষেত, মাঠের ধারে নিচু জলায় শাপলার বন। থাকার মধ্যে নেই শুধু প্রিয় মানুষটি। চন্দনের বুকটা যন্ত্রণায় ফেটে যাচ্ছে। সে মনে মনে বলে উঠল, এই 4 বছরে কেন একটিবারের জন্য আসতে দিলে না আমায় দাদু? কিসের ভয় সেদিন আমায় এভাবে পাঠিয়ে দিয়েছিলে? এতদিন কিসের থেকে আমাকে আড়াল করার চেষ্টা করেছো তুমি? শেষবারের মতন একবারও তোমার বুকে মাথা রাখতে পেলাম না। এমন সময় দিদির ডাকে চন্দনের সম্বিত ফেরে। এই ভাই, এভাবে গেটের সামনে দাঁড়িয়ে জলে ভিজছিস কেন? ঠান্ডা লেগে যাবে তো। চল ভেতরে গিয়ে বসবি, চল। চন্দন মাথা নেড়ে জবাব দেয়, না রে দিদি, ভালো লাগছে না আমার, তুই যা। তাই বলে তুই এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজবি? না, সেটা হবে না। চ চ, এক্ষুনি ভেতরে চ। এই বলে চন্দনকে টেনে ভিতরে নিয়ে গেল। আধ ঘন্টার মধ্যেই ওরা মায়াপুর স্টেশনে পৌঁছে যায়। আগের বারের মতো পঞ্চানন আর এবারে আসেননি। তার বদলে অতনু ওদের নিতে এসেছিল। অতনুকে দেখে চন্দন তো চিনতেই পারেনি। বয়সে তার থেকে বছরখানেকের ছোট ছিল। এই 4 বছরে সেও ধারে ভারে চেহারাতে আমূল বদলে গেছে। চন্দনকে দেখেই এগিয়ে এলো। কেমন আছো চন্দনদা? এতদিনে আমাদের মনে পড়লো। আবেগে চোখে জল চলে এলো চন্দনের। অতনুর গলা জড়িয়ে ধরল সে। ভাই অতনু, বিশ্বাস করো, এই 4 বছরে এমন একটি দিনও যায়নি যেদিন তোদের কথা আমার মনে পড়েনি। কিন্তু এখানে আসার উপায় ছিল না। একটু থেমে চন্দন আবার বলতে লাগলো, কিন্তু উপায়টা যে এভাবে আসবে স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিভাবে হলো এসব অতনু? ডাক্তার বলল ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক হয়েছিল।
জানো চন্দনদা, দাদু এই কদিনে সব সময় তোমার কথা বলতো, শুধু তোমায় দেখতে চাইতো। মানুষের মনের সাথে চারপাশের পার্থিব অপার্থিব জগতের অদ্ভুত এক সম্পর্ক আছে, যার জন্য মানুষ অনেক সময়ই ভবিষ্যতের কিছু আভাস পায়, যার সঠিক কোনো কার্যকারণ ব্যাখ্যা না থাকলেও যুগ যুগ ধরে এমনটাই চলে আসছে। চন্দনের দাদুরও ঠিক এমনটাই হয়েছিল। এরপর অতনু আর চন্দন মিলে লাগেজগুলো একে একে গাড়িতে তোলে। তারপর ওদের গাড়ি স্টেশনের রাস্তা ছাড়িয়ে মাধবপুরের উদ্দেশ্যে রওনা দিল। ওদের দেশের বাড়ির সামনে ভিড় উপচে পড়েছে। গ্রামের বেশ গণ্যমান্য ব্যক্তি ছিলেন চন্দনের দাদু, তাই শেষ যাত্রায় সবাই শেষবারের মতো দেখতে এসেছে। এককালের জমকালো বাড়িখানা, যা বাড়ির লোকজন চাকর বাকরের কোলাহলে একসময় মেতে থাকত, তা আজ তার শেষ যাত্রীটিকে হারিয়ে বেদনার ভারে যেন ঝিমিয়ে পড়েছে। দালানে প্রবেশ করেই দেখল সাদা চাদরে গলা পর্যন্ত ঢাকা দেহখানা ঘিরে বসে আছে অনেকে। মেয়েরা চাপা স্বরে কাঁদছে, আর ছেলেরা চুপ করে বসে আছে। বৃদ্ধ বউ এক কোণে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল। দাদাবাবু, দাদাবাবু আমাদের এইভাবে ফেলে চলে গেলে আমরা যে বড় একলা হয়ে গেলাম দাদাবাবু। সেই ছোট্টবেলায় সব হারিয়ে ওদের এই বাড়িতে রাঁধুনি হয়ে এসেছিল। তারপর মাঝে পেরিয়ে গেছে কতগুলো বছর। এই বাড়ির প্রতিটা কোণ, প্রতিটা মানুষ তার বড় আপন, তাই তার শোকটাই সব থেকে বেশি। কেউ হয়তো ঠিকই বলেছে, মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককে অতিক্রম করে যায়। চন্দনদের ভিতরে ঢুকতে দেখে মাথা তুলে একবার তাকালো সে। ভালো করে চোখটা মুছে নিয়ে সেই 4 বছর আগের চেহারাটার সাথে আজকের চেহারাটা মেলাতে চেষ্টা করলো। তারপর ওদের দিকে এসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, ছোট কথা, দাদাবাবু যে আমাদের একলা ফেলে চলে গেলে, ছোট কথা, আমরা যে অভিভাবকহীন হয়ে পড়লাম গো, একেবারে অভিভাবকহীন হয়ে পড়লাম। অপুর মা চন্দনকে দেখে এগিয়ে এলেন। বাবা, এতদিনে আমাদের মনে পড়লো, দুঃখ করো না, সবাইকে তো একদিন যেতে হয়, কি আর করবে বলো। বাইরে পঞ্চানন আছে, তুমি একটু ওদের কাছে যাও, দেখো সৎকারের কাজ কতটা কি এগুলো। মাঝের 3-4 দিন এক প্রকার ঘোরের মধ্যে কাটল চন্দনের। কোনো কিছুতেই যেন আর মন নেই, কোনো কিছুই যেন আর ভালো লাগে না ওর দাদুর সাথে খুব সামান্য কটা দিনই কাটানোর সৌভাগ্য হয়েছিল, কিন্তু এই কটা দিনই যেন জীবনের সব থেকে সুন্দর কিছু মুহূর্ত ছিল। এত অল্প দিনের পরিচয়ই মানুষটা হৃদয়ে জায়গা করে নিয়েছিল তার। চন্দনের মা, দিদি, বাবা সবাই কাল কলকাতা ফিরে যাবে। এখানে সব কাজ মিটে গেছে, তাই ওদের মতে শুধু শুধু সময় নষ্ট করে আর কোনো লাভ নেই। কিন্তু এই বিপুল পরিমাণ জমি, পুকুর, বাড়ি এইসবের কি হবে তাই নিয়ে মাথা ব্যথা। তাই নায়েব মশাইয়ের সাথে সবাই আলোচনায় বসেছে। নিচে একটুও ভালো লাগছিল না চন্দনের, তাই একটু ছাদে এসে একলা একলা বসে আছে। এমন সময় অতনুর গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে তাকালো। চন্দনদা, একা একা ছাদে কি করছো? চিন্তায় এমন মগ্ন ছিল যে সিঁড়ির মুখে কখন অতনু এসে দাঁড়িয়েছে তা খেয়ালই করেনি। আরে অতনু যে, কখন এলি? আয় আয় বস। না গো চন্দনদা, আমি বসবো না। একজনের তোমার জন্য খুব মন খারাপ করছিল, তাই আর কি তাকে নিয়ে এলাম। চন্দন একটু অবাক হয়ে বলল, কার? অতনু সামনে থেকে সরে যেতেই পিছনে একজনের অবয়ব ফুটে উঠল। সিঁড়ির মুখে দাঁড়িয়ে আছে বছর 20 এক তরুণী। মুখটা সন্ধ্যার মৃদু আলোয় স্পষ্ট করে দেখা না গেলেও চন্দনের বুঝতে অসুবিধা হলো না মেয়েটিকে। চন্দন মন্ত্রমুগ্ধের মতো বলে উঠল, অপু,
এটা কিন্তু তুমি খুব খারাপ করছো চন্দনদা। মেয়েটা সেই কবে থেকে তোমার অপেক্ষায় বসে, আর তুমি এসে থেকে একবার ওর খোঁজও নিলে না। তাই ও নিজেই এলো। আচ্ছা, তোমরা দুজনে কথা বলো, আমি একটু নিচে যাই। এই বলে অতনু নিচে চলে গেল। অপু আস্তে আস্তে উঠে এসে চন্দনের সামনে দাঁড়ালো। চন্দন অপুকে হাঁ করে দেখছিল। সেই 4 বছর আগের পুচকি মেয়েটি আর নেই। বছর 20 এক তরুণী হয়ে গেছে সেদিনের সেই মেয়েটি। মাথায় কোকড়ানো চুল, পরনে নীল চুড়িদার, সদ্য কাজল দেওয়া চোখগুলোয় একরাশ অভিমান ঝরে পড়ছে। পূর্ণিমা আসতে আর কয়েকটা দিন মাত্র বাকি। চাঁদ তাই আগেই উঠেছে। চাঁদের সেই আলোয় অপুকে যে কি মায়াবী লাগছিল তা আর বলে বোঝানো যাবে না। দীর্ঘদিনের দূরত্বে চন্দনের মনে সংকোচ তৈরি হয়েছে। অপু কি সেই আগের মতোই মনোভাব রেখেছে চন্দনকে নিয়ে, নাকি সময়ের সাথে সাথে 4 বছর আগের অনুভূতিগুলোও হারিয়ে গেছে ওর? দুশ্চিন্তার কালো মেঘ তৈরি হলো চন্দনের মনে। একরাশ ঝোড়ো হওয়ার মতোই অপু সেই মেঘ সরিয়ে দিয়ে চন্দন যেখানে বসেছিল ঠিক তার পাশটায় এসে বসল। চন্দন কিছু একটা বলতে যাচ্ছিল, অপু ওকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, সেই 4 বছর হয়ে গেল। গেলে তো গেলে, আর মাথার টিকিটটুকু খুঁজে পাওয়া গেল না। চন্দন অপুর মুখের দিকে তাকালো। অপুর সুন্দর ওই মুখখানায় ওর চন্দনকে নিয়ে করা সব অভিযোগগুলো ছবির মতন দেখতে পাচ্ছিল চন্দন। 2 হাতে অপুর মুখটা তুলে ধরে চন্দন বলল, এই তো এসেছি। এখনো কি রাগ কমেনি বুঝকি? অপু চন্দনের হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বলল, না, কমেনি। এসে অবধি তো একবারের জন্য খোঁজ নাওনি আমি মরলাম কি বাঁচলাম। যাও তো, এখন আদিক্ষেতা দেখাতে হবে না। অপু উঠে চলে যাচ্ছিল। চন্দন ওর হাতটা ধরে আবার টেনে এনে নিজের কাছে বসালো। অপু ঠোঁট ফুলিয়ে বলল, যাও তো তুমি, তোমার সাথে কথা বলবো না। আবার তো কালকেই চলে যাবে। মাঝে মাঝে এসে এভাবে কষ্ট দেওয়া কেন আমাদের? অপুর আগে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসেছিল। এমন সময় চন্দন বলে উঠল, আমি এখন থেকে এখানেই থাকবো অপু। অপুর যেন নিজের কানকে বিশ্বাসই হচ্ছিল না। সে আনন্দে চন্দনকে জড়িয়ে ধরল। অপু, আজকেই নায়েববাবুর সঙ্গে কথা হচ্ছিল। দাদুর নাকি খুব ইচ্ছে ছিল আমি এখানে থেকেই সব কিছু দেখাশোনা করি। আর আমার পড়াও শেষ হয়েছে, আমারও সেই রকমই ইচ্ছা আছে। সত্যি বলছো? সত্যি বলছো চন্দনদা? তুমি আজ থেকে এখানেই থাকবে? এমন সময় চন্দনকে নিচে না দেখতে পেয়ে চন্দনের দিদি ছাদে উঠে এসেছে। চন্দন আর অপুকে একসাথে দেখে ব্যাপারটা আন্দাজ করতে পেরে বলল, ও বাবা, এদিকে মা ভেবে ভেবে হয়রান হয়ে যাচ্ছে কাল থেকে যে এখানে ওনার কে যত্ন আত্তি করবে, আর উনি এখানে সব ব্যবস্থাই করে রেখেছে দেখছি। অপু লজ্জায় আর দাঁড়ালো না, এক ছুটে নিচে নেমে গেল। চন্দন রেগে গিয়ে ওর দিদিকে বলে উঠল, ব্যাস, খেলি তো আমার প্রেস্টিজটা। আরে ও অপু, 4 বছর আগে যখন এসেছিলাম তখন বন্ধুত্ব হয়, পাশেই বাড়ি। কি জানি তোর এই ফালতু কথাবার্তায় কি ভাবলো আবার আমাকে। নীলা চন্দনকে থামিয়ে দিয়ে বলল, তোর মাথা আর আমার মুন্ডু ভাববে। মেয়েটার চোখ দেখেই বুঝেছি ওর মনে কি আছে। যাই, আমি একটু মাকে গিয়ে বলি তোমায় আর কষ্ট করে বৌমা খুঁজতে হবে না। দেখ, বাড়াবাড়ি করছিস কিন্তু দিদি, খুব খারাপ হয়ে যাবে। এসব জাতা কথা একদম বলবি না মাকে। নীলা চন্দনের কথায় কান না দিয়ে ছুটে নিচে চলে এলো। চন্দনও ওর পিছনে পিছনে ওকে আটকাতে নিচে নেমে এলো। তার পরের দিন সকালে ট্রেনেই চন্দনের বাবা মা দিদি কলকাতায় ফিরে গেলেন। যাবার আগে ওর মা অপুকে ডেকে বলল, এই যে মেয়ে, তোমার হাতে কিন্তু ওর সমস্ত ভাত দিয়ে গেলাম, ওর খেয়াল রেখো কিন্তু। হ্যাঁ। অপুকে ভারী পছন্দ হয়েছে ওর মায়ের। আজ সকালেই ওর বাবা মায়ের কথোপকথনের কিছুটা অংশ শুনে ফেলে। ওর মা চন্দনের বাবার উদ্দেশ্যে বলছিল,
যাই বলো, মেয়েটা কিন্তু ভারী মিষ্টি, যেমন ব্যবহার তেমনি লক্ষ্মীমন্ত মুখখানি। আমার কিন্তু পছন্দ হয়েছে। ওর মায়ের সাথেও কথা হয়েছে, ওনারও আমাদের চন্দনকে খুব পছন্দ। ভাবছি এর পরের বার যখন আসবো তখন ওদের ব্যাপারে সবাই মিলে কথা বলবো। কি গো, ঠিক আছে? চন্দনের বাবা মাঝপথে চন্দনের মাকে থামিয়ে দিয়ে বলে, দেখো গিন্নি, ওদেরও তো পছন্দ অপছন্দ বলে কিছু আছে। হয়তো দেখা গেল তুমি যেমনটা ভাবছো ওরা তো তেমনটা নাও ভাবতে পারে। থামো তো তুমি। আমি মেয়ে হয়ে আরেকটা মেয়ের মনের ভাষা বুঝবো না? দেখো না দুজনের কত ভাব। সেই এসে থেকেই দেখছি একজনকে আর একজনকে ছাড়া চলেই না। আর চন্দন তো আমার নিজের পেটের ছেলে, ওর মুখ দেখলেই বুঝতে পারি ও কি বলতে চাইছে। চন্দনের বাবা আর কথা বাড়ালো না। মনে মনে তারও অপুকে ভীষণ পছন্দ হয়েছিল। যেমন মুখের গড়ন তেমনই সুন্দর ব্যবহার, ভারী মানাবে চন্দনের সাথে। অপরদিকে এসব কথা শুনে চন্দন যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সেই ছোট্ট মেয়েটা যার সাথে কিনা 4 বছর আগে সাপে নেউলে সম্পর্ক ছিল, সেই সব দিনগুলিতে চন্দন নানা অছিলায় অপুকে নিজের ঘরে আটকে রাখত। কত সন্ধে, কত নিস্তব্ধ দুপুর দুজনের গল্প করে কেটেছে এই ঘরটিতে। কত সকালে অপুর ফুল তোলার সঙ্গী হয়েছে। অপুর করা অকারণ অভিমান বা রেগে গেলে ঠোঁট উল্টিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নেওয়া, আজও চোখ বন্ধ করলেই চোখের সামনে ভেসে ওঠে সে দিনগুলো। অপুকে সারা জীবন নিজের কাছে ধরে রাখতে পারবে ভেবে তার মনে যেন আগাম বসন্ত উৎসবের আগমন ঘটল। একই সাথে একটু ভয়ও লাগছিল, অপু কি সত্যি আগের মতো আছে? চন্দনকে নিয়ে ওর অনুভূতিগুলো কি আগের মতোই সজীব আছে, নাকি দীর্ঘদিনের বিরতিতে সেগুলি শুকিয়ে গিয়েছে? দুপুরে খাওয়া দাওয়ার পর চন্দন ওর দাদুর ঘরটায় ঢুকল। তালাবন্ধ দরজাটা খোলার সাথে সাথেই একরাশ ধুলোর সাথে মন খারাপেরা যেন ওকে ঘিরে ধরল। 4 বছর আগের নানা স্মৃতি একে একে ভেসে উঠতে লাগলো। এই চেয়ার যাতে গা এলিয়ে দিয়ে কত রাত অদ্ভুত সব গল্প শুনত দাদুর মুখে, এই মেঝেতেই সন্ধ্যায় পড়ার আসর বসত। শতরঞ্জিটা আজও এক কোণে ভাঁজ করা আছে, আর হয়তো কখনোই তার উপর ছেলেমেয়েরা বসে সুর করে পড়া মুখস্থ করবে না। সন্ধ্যাগুলোয় আর পড়ার আসর বসবে না। শরীর খারাপের পর থেকে দাদু নিচের ঘরেতেই থাকত, তাই দীর্ঘদিনের অযত্নে গোটা ঘরে পুরু ধুলোর আস্তরণ পড়ে গেছে। বুক সেলফে বইয়ের ফাঁকে ফাঁকে আরশোলা আর মাকড়সা বাসা বেঁধেছে। চন্দন একটা ঝাড়ু নিয়ে প্রথমে ঘরটা ভালো করে ঝাঁট দিল, তারপর বুক সেলফ থেকে একে একে বইগুলো নামাতে লাগলো। ততক্ষণে অপু আর অতনুও চলে এসেছে। জীবনে মন খারাপ কাটাবার সবচেয়ে ভালো উপায় হচ্ছে প্রিয় মানুষগুলোর সাথে সময় কাটানো। অপু আর অতনু এটা ভালো মতোই জানত। একা একা এই বাড়িতে থাকলে চন্দনের দম বন্ধ হয়ে যাবে, তাই ওরা চন্দনের সাথে একটু আড্ডা দেবে বলে চলে এসেছে। ওরাও বইয়ের সেলফটা পরিষ্কার করতে হাত লাগালো। কাজ বেশ কিছুটা এগিয়েছে এমন সময় মোটা একটা লাল কভারের বাঁধানো একটা ডায়েরির দিকে চোখ গেল চন্দনের। আরে, এটা তো সেই ডায়েরিটা যেটা দাদু এতদিন ধরে লুকিয়ে রেখেছিল। চন্দন ডায়েরিটা সেলফ থেকে পেরে নিয়ে জানলার সামনে নিয়ে গেল। অপু আর অতনুও ততক্ষণে হুমড়ি খেয়ে পড়েছে ওটার ওপর। তেমন আহামরি কিছু নেই। মোটা মোটা লালচে হয়ে যাওয়া পাতাগুলোর প্রথমের দিকে বেশ কিছু হিসাব নিকাশ করা। হয়তো প্রথমের দিকে ডায়েরিটা দাদু হিসাব নিকাশের জন্য ব্যবহার করত। এরপর বেশ কয়েক পাতা ফাঁকা দিয়ে একটা ছড়া লেখা আছে, তারপর আবার বাকি পাতাগুলো ফাঁকা। খাতাটির সাথে সাথে ছড়াটিও বেশ অদ্ভুত। 7 রাজার ধন হিরে মানিক যদি চাও, তবে আমাকে বহ্নিতে বিসর্জন দাও। সকলেই পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলো। কি মানে এই অদ্ভুত ছড়াটার?
এই নিয়ে ভাবতে ভাবতে সারা বিকেল পার হয়ে গেল। চারপাশের বাড়িতে বাড়িতে শঙ্খধ্বনি সন্ধ্যার আগমনের বার্তা দিচ্ছিল। দামোদরের মন্দিরে নিত্য সেবা শুরু হয়েছে। ঝাঁঝ, ঘণ্টা আর শঙ্খধ্বনি মিলেমিশে সে এক অপূর্ব পরিবেশ রচিত হয়েছে। যারা গ্রাম বাংলায় থাকেন না এ অনুভূতি থেকে তারা বঞ্চিত। অপু, চন্দন আর অতনু খাতাটি নিয়ে সেই দুপুর থেকে ঘরেই বসে আছে। এমন সময় হঠাৎ করেই কারেন্ট অফ। জানালার দিকে তাকাতেই তার কারণ বোঝা গেল। উত্তরের আকাশ জুড়ে অমাবস্যার অন্ধকারের মতো কালো মেঘ ঘনিয়ে এসেছে, আর থেকে থেকে বিদ্যুতের ঝলকানি। গ্রাম অঞ্চলে আকাশে মেঘ দেখলেই ইলেকট্রিকের আলো চম্পট দেয়। মাঝে মাঝে 2-3 দিন তার আর টিকি খুঁজে পাওয়া যায় না। বাইরে বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যেই বউ এসে একটা বড় মোমবাতি বসিয়ে দিয়ে গেছে। হেরিকেন এখনো মোছা হয়ে ওঠেনি, তাই আপাতত এতেই কাজ চালাতে হবে। ইতিমধ্যে অপু কখন চন্দনের গা ঘেঁষে সরে এসেছে তা টেরই পায়নি চন্দন। অতনুর কথায় ওর সম্বিত ফিরল। অতনু খাতাটা হাতে নিয়ে গম্ভীরভাবে বলল, আচ্ছা চন্দনদা, বন্যি মানে আগুন না? আগুনে বিসর্জন মানে কি ডায়েরিটাকে আগুনে পোড়াতে বলছে? অপু বড় বড় চোখ করে অতনুর দিকে তাকালো, তারপর অতনুর উদ্দেশ্যে বলল, কিন্তু ডায়েরিটা আগুনে পুড়িয়ে দিলে 7 রাজার ধন কেন? একটা আধুলিও পাওয়া যাবে না। কথাটা শোনা মাত্র চন্দনের মাথায় এক বুদ্ধি খেলে গেল। অতনুর হাত থেকে ডায়েরিটা নিয়ে ফাঁকা পাতাগুলো একে একে মোমবাতির শিখা থেকে অল্প উঁচুতে ধরতেই তাতে আস্তে আস্তে লেখা ফুটে উঠতে লাগলো। এভাবে শেষে দেখা গেল যে গোটা ডায়েরির প্রায় 30 থেকে 40টি পাতা জুড়ে লেখা, আর ডায়েরির শেষ পাতা জুড়ে একটা আস্ত ম্যাপ। তিনজনে অবাক বিস্ময়ে খাতাটার দিকে চেয়ে রইল। হাতের লেখাগুলো তিনজনেরই অত্যন্ত পরিচিত। ডায়েরির পাতার প্রত্যেকটা অক্ষর চন্দনের দাদুর লেখা। অতনু অবাক চোখে চন্দনের দিকে তাকাতেই চন্দন ওদের মনের ভাব বুঝতে পেরে বলল, অনেক দিন আগেই একটা জায়গায় পড়েছিলাম যেখানে ডাকাতরা ওই লেবুর রসের মধ্যে কলম ডুবিয়ে চিঠিতে গোপন বার্তা লিখে নিজেদের মধ্যে যোগাযোগ করত। পদ্ধতিটা খুবই কার্যকর, সহজে কেউ ধরতে পারে না। ওই কথাটা মনে পড়তেই আমার মাথায় বুদ্ধিটা আসে। এরপর ওরা তিনজনেই খাতার ওপর হুমড়ি খেয়ে পড়ে লেখাগুলো পড়তে লাগলো। প্রতিটা পাতায় চন্দনের দাদু নিজে হাতে লিখে গেছেন, আর এমন এক ঘটনার বর্ণনা দিয়ে গেছেন যা শুধুমাত্র গল্পের বইতেই আজ পর্যন্ত তারা পড়ে এসেছে। প্রিয় দাদু ভাই, তোমার মনে হয়তো অনেক প্রশ্ন জমে আছে। আমার উপর অনেক অভিমানও করেছ। সেদিন যেই অদ্ভুত জীবটা কালীন শাহের জলে তোমায় ডুবিয়ে মারতে চেয়েছিল, সেটি কে? কেন এবার তড়িঘড়ি তোমায় আমি কলকাতায় সেদিন ফেরত পাঠালাম? আর কেনই বা এই 4 বছরে একটি বারের জন্য তোমায় এমুখ হতে দিইনি? লোকে বলে নিজের পাপ নিজের মুখে স্বীকার করলে নাকি পাপ কমে যায়। তোমার কাছে আমার পাপ স্বীকার করতে লজ্জা নেই দাদু ভাই। আজ থেকে প্রায় বছর 60 আগেকার কথা। দেশ সবে স্বাধীন হয়েছে। আমাদের জমিদারি চলে গেলেও প্রভাব প্রতিপত্তি তখনও প্রায় আগের মতোই ছিল। আশেপাশের 10-12টি গ্রামের মধ্যে সকলেই আমাদের এক ডাকে চিনতেন। অবশ্য এর জন্য কম মাসুল দিতে হয়নি। মাঝে মাঝেই বাড়িতে ডাকাত পড়তো। অনেক লাঠিয়াল বন্দুকেও কিচ্ছু হচ্ছে না দেখে তোমার ঠাকুর অর্থাৎ আমার বাবা রামনারায়ণ আমাদের পুরোহিতের পরামর্শে একটা সিদ্ধান্ত নিলেন। তখন যদি জানতাম সে ভুলের মূল্য এতগুলো প্রাণের বিনিময়ে চোকাতে হবে, তাহলে এই কাজ ভুলে ওনাকে করতে দিতাম না।
পুরোহিতের কথা মতো 12-13 বছরের বাচ্চা ছেলেকে পাশের একটি গ্রাম থেকে উঠিয়ে নিয়ে আসি। সন্ধ্যার অন্ধকারে এই পাপ কাজটা করতে আমি গিয়েছিলাম। ভেবেছিলাম কেউ হয়তো সাক্ষী থাকবে না, কিন্তু অদৃষ্টে হয়তো অন্য কিছুই লেখা ছিল। ছেলেটিকে তুলে আনার সময় ওর ছোট ভাই ওর পাশে বসে খেলছিল। সেই মুহূর্তে ওর সাথে একবার চোখাচোখি হয়েছিল। উফ, ওইটুকু বয়সে কি ভয়ঙ্কর প্রতিহিংসার আগুন দেখেছিলাম তার ওই চোখে। সেদিন ছিল অমাবস্যার রাত। গ্রামের একেবারে শেষ প্রান্তে শিব মন্দিরের নিচে একটা গোপন সুড়ঙ্গ করে মাটির নিচে একটা গোপন কক্ষে যাওয়ার পথ করা হয়েছিল। পুরোহিত মশাই ছেলেটিকে ওই রাতেই পুকুরে স্নান করিয়ে পুজোয় বসলেন। তারপর সব কিছু শেষ হওয়ার পর 200টি স্বর্ণ মুদ্রা পিতলের কলসিতে ভরে ওর সামনে রাখা হলো। তারপর নানা রকম মিষ্টি, খেলনা ইত্যাদি দিয়ে ঘরটা ভর্তি করে ঠিক মাঝখানে ছেলেটিকে বসিয়ে দেওয়া হলো। এরপর ওই রাতেই আমি, বাবা আর পুরোহিত মশাই মিলে ওই কক্ষ আর সুড়ঙ্গের মাঝে একটা দেওয়াল তুলে দিলাম। কক্ষের ভিতরে একটা মাটির প্রদীপ দেওয়া ছিল। সম্ভবত সেটার তেল শেষ হয়ে নিভে যেতেই ছেলেটা ভয়ে কেঁদে উঠল। আমরা ততক্ষণে সুড়ঙ্গ দিয়ে উপরে উঠে এসে শিবলিঙ্গটি আবার সুড়ঙ্গের মুখে চাপিয়ে দিয়েছি। বাবা সব দেখে শুনে বললেন, বাহ, বেশ হয়েছে। কারোর বাপের সাধ্যি নেই যে শিবলিঙ্গের নিচে 7 রাজার ধন আছে এটা বোঝার। আমি আর একবার কান পেতে শুনলাম মাটির নিচ থেকে তখনও ছেলেটির কান্নার চাপা আওয়াজ ভেসে আসছিল। এরপর অনেক হাঙ্গামা হয়। ছেলেটির ভাই চন্দ্রনাথ আমায় চিনতে পেরে যায়। থানা, পুলিশ, অনেক কিছু হয়, কিন্তু অর্থ আর প্রতিপত্তির বলে সে যাত্রা উতরে যায়। কিন্তু এর পরের ঘটনা আমাদের পরিবারটাকে একেবারে এলোমেলো করে দেয়। এই ঘটনার পর বছর 10 কেটে যায়। আমার বাবা তখন পরলোক গমন করেছেন। আমি তখন একেবারে সংসারী। তোমার বাবা অর্থাৎ সজল আমার প্রথম সন্তান নয়। ওর আগেও আরো 2 জন ছিল। 3 সন্তান, স্ত্রী নিয়ে আমার তখন সুখের সংসার। কিন্তু ওই যে বলে, পাপ বাপকেও ছাড়ে না। 10 বছর আগে যে পাপ করেছিলাম, এতদিন পরে অদৃষ্ট তার সুদে আসলে মিটিয়ে দিল। প্রথমে বড় ছেলে, তারপর মেজ ছেলে, তারপর তোমার ঠাকুমা, সবাইকে একে একে খুন করে চন্দ্রনাথ। এইভাবেই সে তার দাদার মৃত্যুর প্রতিশোধ নেয়। তোমার বাবা তখন 7 বছরের। তোমার ঠাকুমা খুন হওয়ার দিনই আমি ওকে নিয়ে কলকাতা পাড়ি দিই। তারপর আমারই বন্ধুর কাছে ওকে রেখে আসি। তারপর থেকে ওকে আর মুখ হতে দিইনি। শয়তানটা আমাকে বাঁচিয়ে রেখে দেয় প্রিয়জন হারানোর যন্ত্রণা ভোগ করার জন্য। এরপর অনেক বছর কেটে গেছে। অনেক চেষ্টা করেছি শয়তানটার নাগাল পাওয়ার, কিন্তু কোথায় যে গা ঢাকা দিয়ে থাকতো তা কাক পক্ষীতেও টের পেত না। ভাবছিলাম চন্দ্রনাথ হয়তো আর বেঁচে নেই, তাই তুমি গ্রামের বাড়ি আসতে চাইলে তোমায় আটকায়নি। সেদিন যে অদ্ভুত মানুষটি কালীন সাহেরে তোমায় মারতে চেয়েছিল, সেটি চন্দ্রনাথ।
তুমি আমার বংশের প্রদীপ, তোমাকে যেমন তেমন করে বাঁচাতেই হতো দাদু ভাই। তাই তোমায় পরের দিনই কলকাতায় পাঠিয়ে দিই। কিন্তু আমার মন বলছে আমি আর বেশি দিন নেই, আমার শরীর আর সাথ দিচ্ছে না। হয়তো যখন ডায়েরিটা তুমি হাতে পাবে, আমি তখন না ফেরার দেশে চলে যাব। তোমার উপর আমার সম্পূর্ণ ভরসা আছে দাদু ভাই। যখের ধন উদ্ধার করে পাপ মোচন যদি কেউ করতে পারে, তো একমাত্র তুমিই পারবে। তবে ওই সম্পদের মোহে পড়ো না, ওটা যে অভিশপ্ত, নইলে সারা জীবন আমার মতো নিঃসঙ্গতায় কাটবে। ওর মায়াজাল পিছু ছাড়ে না কিছুতেই। ডায়েরিটা পড়া শেষ করার পর সকলেরই কিছুক্ষণের জন্য ঘোর লেগেছিল। প্রত্যেকের চোখে মুখে বিস্ময়ের ছাপ। ওদের বাস্তব জীবনের বিশ্বাস ও অবিশ্বাসের মাঝে যে সূক্ষ্ম সীমারেখাটা ছিল, তাই ডায়েরিটা হাতে পাবার পর থেকে মুছে গেছে। এতক্ষণে সমস্ত ব্যাপারটা চন্দনের কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। মোমবাতির নিভু নিভু আলোয় চন্দন ডায়েরির যেখানে ম্যাপটা আঁকা ছিল সেই পাতাটা খুলল। ম্যাপের দক্ষিণ দিক থেকে চন্দনের বাড়ি আর দামোদর মন্দিরটা চিহ্নিত করা আছে। ওদের বাগান বাড়ি থেকে একটি পথ সোজাসুজি চলে গেছে দক্ষিণের দামোদরের পাড়ে, যেখানে বাঁশ বনের থেকে কিছুটা দূরেই প্রাচীন পরিত্যক্ত শিব মন্দিরটি আছে। ডায়েরিটা একপাশে সরিয়ে রেখে চন্দন বলে উঠল, এই চন্দ্রনাথ আর যখের ধনের রহস্য আমি ভেদ করেই ছাড়ব। অতনু, ডায়েরির কথা মতো ওই শিব মন্দিরের শিবলিঙ্গের নিচেই আমরা গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা পাব। আমি কালকেই ওটার সন্ধানে বের হব। চন্দনের পাশেই অপু বসেছিল। সে আতঙ্কে চন্দনের হাতটা নিজের হাতের মধ্যে নিয়ে বলল, কিন্তু যদি আবার চন্দ্রনাথ তোমার মুখোমুখি হয়, তখন কি হবে? অপু আরও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অতনু বলে ওঠে, তার জন্যই আমি চন্দনদার সাথে যাব। চন্দন অতনুর উদ্দেশ্যে বলে, না অতনু, না, তা হয় না। এতে খুব বড় বিপদ হয়ে যেতে পারে, এমনকি প্রাণ সংশয়ও আছে। চন্দ্রনাথ যে কি তা তো দাদুর লেখাতেই জানলে। এরপরেও আমি জেনে বুঝে কি করে তোমাকে অনুমতি দিতে পারি অতনু? অনুমতি কে চাইছে? আমি অধিকারে যাব। তোমাকে যখন মনে মনে দাদা বলে মেনেছি, তখন এইটুকু অধিকার আমার আছে। এরপরে চন্দনের আর কিছুই বলার ছিল না। অতনুর চোখের দিকে তাকিয়ে সে যেন স্পষ্ট দেখতে পেল চন্দনের জন্য কি ভীষণ রকমের শ্রদ্ধা স্নেহ ভরা সে চাহনি, যা লঙ্ঘন করার সাধ্য চন্দনের নেই। আমিও যাব তোমাদের দুজনের সাথে। তোমাদের দুজনকে একা একা আমি কিছুতেই ছাড়বো না। অতনু আর চন্দন দুজনেই এমনভাবে অপুর দিকে তাকালো যে অপু বেচারা একেবারে মিইয়ে গেল। চন্দন বেশ শাসনের ভঙ্গিমায় বলল, মোটেই না, তুমি বাড়িতেই থাকবে। যদি আমরা ফিরে না আসি, তখন তুমি নায়েববাবু আর পঞ্চাননকে সমস্ত ব্যাপারটা জানাবে। চন্দনের শেষের কথাগুলোই অপুর কান্না পেয়ে গেল। চন্দনদা এমন বলছে কেন? তাহলে কি খারাপ কিছু অপেক্ষা করছে ওদের জন্য? তাহলে আমার কি হবে? এমন নানান প্রশ্ন অপুর মাথায় ভিড় করে আসছিল। সে বারবার জেদ করতে লাগলো। শেষমেশ চন্দন আর অতনু মিলে তাকে অনেক বোঝাতে অপু রাজি হলো। বৃষ্টি থেমে এসেছে আর নিচে থেকে বউ খাবার জন্য ডাক দিচ্ছে। সেই দিনকার মতো সকলেই বিদায় নিল। পরের দিন সকাল থেকেই ওদের তোড়জোড় শুরু হয়ে গেল। অতনু কোথা থেকে দুটো গাম্বুট জোগাড় করেছে। গ্রামের রাস্তা, তার ওপর বর্ষাকাল, সাপখোপেদের দেখা পাওয়া কিছুই বিচিত্র নয়। অস্ত্র বলতে একটি বাঁশের মোটা লাঠি আর একটি শাবল। গ্রামের ওই দিকটা লোকজনের তেমন বাস নেই, তাও ফাঁকা জায়গায় টর্চ লাইটের আলো অনেক দূর থেকে দেখা যায়। কারো সন্দেহ হতে পারে এই ভেবে ওরা একটা ভালো দেখে হ্যারিকেন নিয়ে নেয়, আর একটা বেশ ভালো দেখে টর্চের লাইট নিয়ে নেয়। ওটা সুড়ঙ্গে নামার পরেই জ্বালানো হবে।
সকাল থেকেই ওদের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। অবশেষে সেই কাঙ্ক্ষিত সময়টা আসে। ঘড়িতে রাত 9:30 বাজছে। সবাই ঘুমিয়ে পড়েছে দেখে নিশ্চিন্ত হয়ে চন্দন পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে এলো। তারপর আস্তে আস্তে সদর দরজাটা টপকে বাড়ির সীমানার বাইরে চলে এলো। অতনু আগে থেকেই ওর জন্য অপেক্ষা করছিল। সন্ধ্যায় ভালো রকম বৃষ্টি হয়ে গেছে। এখনো আকাশ থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। অতনু চন্দনের হাতে একটা লাইট দিয়ে বলল, খুব প্রয়োজন না হলে সুড়ঙ্গে নামার আগে পর্যন্ত এটা জ্বালাবো না, তাহলে হয়তো কারোর চোখে পড়ে যাব আমরা। ওরা দুজনেই গামবুটগুলো পরে নিল। অতনু এক হাতে হ্যারিকেন আর অন্য হাতে লাঠি নিয়ে পথ দেখিয়ে নিয়ে চলল, আর পিছনে পিছনে চন্দন। কিছুক্ষণের মধ্যেই ওরা মোরাম রাস্তা ছেড়ে নদীর পাড়ের দিকের কাঁচা রাস্তা ধরল। আকাশে কালো কালো মেঘের ফাঁক দিয়ে বাঁকা চাঁদ মাঝে মাঝে উকি মেরে যেন ওদের অভয় দিয়ে যাচ্ছে। কাঁচা রাস্তায় খানা খন্দে জল জমে আছে। সেই জমা জলের ওপর দিয়ে ছপ ছপ আওয়াজ তুলে দুই বন্ধু এগিয়ে চলেছে। চারিদিকে ব্যাঙের ডাক, আর তার সাথে পাল্লা দিয়ে ঝিঁঝি ডাকছে। ওরা কাঁচা রাস্তা পিছনে ফেলে সুড়ি পথ দিয়ে নদীর পথ ধরল। ওরা বাঁশ বাগানটা ডাঁয়ে ফেলে শিব মন্দিরের দিকে হাঁটতে লাগলো। বহুদিন এই পথে কারোর পা পড়েনি। শুধু শিবরাত্রির সময় গ্রামের মেয়ে বউরা পুজো দিতে আসে, তাই পায়ে চলা পথ ঘাস ও গুল্মের আস্তরণে ঢাকা পড়ে গেছে। দূরে মাঠে একসাথে অনেকগুলো শিয়াল ডেকে উঠল। হঠাৎ ওদের সামনে দিয়ে কিছু একটা ছুটে চলে গেল। অতনু সভয়ে কয়েক পা পিছিয়ে এলো। চন্দন অতনুর উদ্দেশ্যে বলল, ওটা কি ছিল? জানি না চন্দনদা, অন্ধকারে ভালো করে ঠিক দেখতে পেলাম না। মনে হয় বন বিড়াল টেরাল হবে হয়তো। কিছু দূর যাবার পরেই আবছায়া অন্ধকারে লতায় পাতায় ঢাকা শিব মন্দিরের চূড়াটি ওদের চোখে পড়ল। ঘন বুনো গাছগাছালিতে ঢাকা ভগ্নপ্রায় মন্দিরটি একরাশ রহস্য বুকে নিয়ে যেন ওদেরই অপেক্ষায় আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মন্দিরের গেটের মুখে বুনো লতার চাদর সরিয়ে ওরা প্রবেশ করল ভিতরে। শিব মন্দিরটি বেশ বড়। চন্দন ভিতরে ঢোকার পর চারিদিকে লাইট মেরে দেখতে লাগলো। দীর্ঘদিনের অযত্নে মন্দিরের গায়ের ছোট ছোট চারাগাছগুলো আজ মহীরুহতে পরিণত হয়েছে। ওদের শেকড়গুলো মন্দিরের দেওয়ালের চুন সুরকির আস্তরণ ভেদ করে মাটির নাগাল পেতে চাইছে। মন্দিরের কোনায় কোনায় চামচিকে বাসা বেঁধেছে। মন্দির জুড়ে অদ্ভুত এক নিস্তব্ধতা, আর সাথে মন্দিরের গা চুইয়ে পড়া জলের টিপটিপ আওয়াজ। অতনু সেদিকে লাইটের আলোটা ঘোরাতেই চন্দন শাবলটি নিয়ে শিবলিঙ্গের দিকে এগিয়ে গেল। শিবলিঙ্গটি একটি বেদির উপর বসানো। চন্দনের দাদুর লেখা ডায়েরি অনুযায়ী এই শিবলিঙ্গের নিচেই রয়েছে গুপ্তধন পর্যন্ত পৌঁছানোর রাস্তা। চন্দন দেরি না করে শিবলিঙ্গের গোড়াতে খানকতক শাবলের বাড়ি মারল। বেশি পরিশ্রম করতে হলো না। গোটাচারেক আঘাতেই শিবলিঙ্গটা বেদি থেকে আলাদা হয়ে গেল। অতনুও ততক্ষণে এগিয়ে এসেছে। ওরা দুজনে মিলে ওটাকে ঠেলে সরাতেই নিচে একটা সুড়ঙ্গের সিঁড়ি দেখা গেল। সুড়ঙ্গের মুখটা বেশ সরু, কষ্ট করে নামতে হবে। প্রথমে চন্দন, তার পেছন পেছন অতনু। ওদের জোরালো টর্চের আলোতে যেন কয়েক দশক ধরে জমে থাকা অন্ধকারের চাদর সব ভয়ে সরে গেল। সুড়ঙ্গ জুড়ে কেমন একটা সোঁদা গন্ধ। কোথাও কোথাও সুড়ঙ্গের ছাদ থেকে ঝুড়ির মতো শিকড় বাকড় নেমে এসেছে। ইতিমধ্যে আরও একজন ওদের পিছু নিয়েছে, যে সাপেদের মতো নিঃশব্দে তার শিকারকে অনুসরণ করতে করতে শিব মন্দির পর্যন্ত পৌঁছে গেছে। এদিকে প্রায় 30 মিটার যাবার পর চন্দন আর অতনুর সামনে একটা ইটের দেওয়াল উপস্থিত। চন্দন শাবলটা তুলে ইটের দেওয়ালে বেশ কয়েকবার আঘাত করতেই ফাটল ধরল সেখানে। ইঞ্চি খানেকের গাঁথুনি, তার উপর পুরনো আমলের চুন সুরকির দেওয়াল। কয়েকটা আঘাতেই দেওয়ালের মধ্যেকার খানকতক ইট খসে গিয়ে ভিতরের একটা কক্ষ উন্মুক্ত হয়ে গেল। চন্দন আর অতনুর দুইজনের টর্চের আলো একসাথে ওই শতাব্দী প্রাচীন জমাটবদ্ধ অন্ধকারের ওপর পড়তেই
ওদের বুকে রক্ত হিম হয়ে গেল। একটি নরকঙ্কাল, উচ্চতা দেখে বোঝাই যাচ্ছে 10-11 বছরের কোনো বাচ্চার হবে। তার সামনে রাশিকৃত পিতলের নানা থালা বাসন, একটা সোনার ত্রিশূল আর সবুজ হয়ে যাওয়া দুটি বড় বড় পিতলের কলসি। চন্দন চেঁচিয়ে উঠল, পেয়ে গেছি অতনু, পেয়ে গেছি। মাধবপুরের চোখের ধন আমরা পেয়ে গেছি। কিন্তু এ কি? আনন্দে উল্লাসের বদলে অতনু গগনভেদী একটা আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়ল। অতনুই অন্ধকারে লাইট দেখাচ্ছিল। লাইটটা মাটিতে পড়ে নিভেই গেছে, আর হেরিক্যানটা দেওয়ালের ধার ঘেঁষে রাখা ছিল। তারই অল্প অল্প আলোয় চন্দন দেখতে পেল একটা ভয়ঙ্কর মূর্তি, সেই 4 বছর আগের লোমশ কালো অবয়ব। মাথায় বহুদিনের না কাটা জটার মতো চুল, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গলে আসল চেহারাটা ঢাকা পড়ে গেছে। এই অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছু ঠাহর করতে পারছিল না চন্দন। আচমকা লোকটা বাঘের মতো চন্দনের উপর ঝাঁপিয়ে পড়ল। সে কি অমানসিক শক্তি লোকটার গায়ে! হাজার চেষ্টা করেও চন্দন নিজেকে সেই নাগপাশ থেকে মুক্ত করতে পারল না। একটা ধারালো ছুরি নিয়ে চন্দনের হাতের তালু চিরে দিল চন্দ্রনাথ। চিৎকার করে উঠল চন্দন, অনেকদিন অপেক্ষা করেছি, কিন্তু আর নয়। তোর রক্তেই আমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। টপ টপ করে রক্তের ধারা মাটিতে গড়িয়ে পড়ছে, আর সেখান থেকে 2 ফোঁটা রক্ত নিয়ে কঙ্কালটার ওপর ফেলে দিল চন্দ্রনাথ। চিৎকার করে বলে উঠল, আয়, আমার কাছে আয়। সমস্ত পরাশক্তি আমায় বশীভূত কর। আয় আয় ভাই আমার, আয়। এই প্রতিশোধ নিতে সেই কত বছর ধরে আমরা অপেক্ষা করে আছি। আশপাশ থেকে এক কালো ধোঁয়ার মতো অবয়ব আচ্ছন্ন করেছে সেই লোকটাকে। ধীরে ধীরে লোকটার মুখের আদল বদলে যাচ্ছে। তার চাহনি থেকে ঠিকরে বেরোচ্ছে প্রতিশোধের আগুন। শরীরের আসরিক শক্তি যেন দ্বিগুণ বৃদ্ধি পাচ্ছে। কালের গহ্বর থেকে কোনো অভিশাপ যেন গ্রাস করেছে তার শরীর। যেন মনে হচ্ছে সে একা নয়, তার সঙ্গ দিচ্ছে অপার্থিব কোনো শক্তি, যার সঙ্গে কোনো মানুষ পেরে উঠতে পারবে না। একসময় বিকট অট্টহাসির শব্দ, এতদিনে আমাদের প্রতিশোধ পূর্ণ হবে। সেই বহুকাল ধরে অপেক্ষা করে আছি। বিনা কারণে আমাদের জীবন নষ্ট করেছে যে, তার পরিবারকেও আমরা ছাড়ব না। দাদুর পাপের ফল এবার নাতি নিজের জীবন দিয়ে শোধ করবে। আকাশ বাতাস কাঁপানো এক পৈশাচিক হাসির শব্দ সুড়ঙ্গের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগল। চন্দন বুঝল চন্দ্রনাথ একা নয়, এখন তার সাথে মিলিত হয়েছে যখরূপী তার ভাইয়ের নারকীয় শক্তি আর জিজ্ঞাসা, যাকে ওর দাদু আর বাবা মিলে যখে পরিণত করেছিল। এরপর ওই নারকীয় জীব অতনুর দিকে তাকিয়ে বলে ওঠে, ইস, মাঝখান থেকে এই ছেলেটাও তোর চক্করে জমের বাড়ি যাবে। এতক্ষণে চন্দনের অতনুর দিকে চোখ গেল। মাত্র মিনিট 5 ব্যবধানে ঘটে যাওয়া ঘটনাগুলোর আকস্মিকতায় চন্দনের কোনো খেয়ালই ছিল না। অতনু অচেতন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে আছে। সুড়ঙ্গের মাটির মেঝে ভেসে যাচ্ছে চাপ চাপ রক্তে। চন্দনের গলা ছেড়ে কাঁদতে ইচ্ছা করছে। অতনু ওর কাছে নিজের ভাইয়ের মতো,
আজ ওর এ অবস্থার জন্য চন্দন নিজেই দায়ী। না, এভাবে এখানে হার মানলে চলবে না। চুপিসারে ডাকতে লাগলো অতনুকে। অতনু, এই অতনু, চোখ খোলো। আমাদের এই শয়তানকে হারাতেই হবে। চন্দনের ডাকে কিছুটা যেন সম্বিত ফিরে পেয়েছে অতনু। সত্যি তো, এই শয়তান যতকাল বেঁচে থাকবে কাউকে না কাউকে মরতেই হবে। এভাবে একে ছেড়ে দেওয়া যাবে না। আজ থেকে 50 বছর আগে যে চক্র শুরু হয়েছিল, আজ চন্দ্রনাথের মৃত্যুর সাথে সাথে তা সম্পন্ন হবে। কিন্তু সে থাকতে কিছুতেই এই শয়তানের মনোবাঞ্ছা পূর্ণ হতে দেবে না। ততক্ষণে চন্দ্রনাথের চোখ গিয়ে পড়েছে পিতলের কলসি দুটোয়। যে সম্পদের জন্য আমাকে জখ বানানো হয়েছিল, সেই জখের ধন এই মাধবপুরের কেউ পাবে না। এটা শুধু আমার। চোখ দুটো চকচক করে উঠল। ধীরে ধীরে পা ফেলে পিতলের কলস দুটোর দিকে এগিয়ে গিয়ে যেই না হাত দিতে যাবে, অমনি ফোঁস ফোঁস শব্দ। সাথে সাথেই সামনে রাখা ত্রিশূলটার পেছন থেকে একটা কলসির ভেতর থেকে ফনা তুলে দাঁড়িয়েছে এক কালনাগ। এই জখের ধনের আর এক প্রহরী। কিছুতেই এই গুপ্তধনের কাছে আসতে দেবে না কাউকে। চন্দ্রনাথের শরীরে এখন জখের শক্তি আছে ঠিকই, কিন্তু কালনাগের ছোবলে তার দেহের মৃত্যু ঘটলে প্রতিশোধ যে আর নিতে পারবে না। কোনোভাবে কালনাগের দৃষ্টিভ্রম ঘটাতে হবে। ধীরে ধীরে চাহনির মায়াজালে কালনাগকে সরিয়ে নিয়ে যেতে উদ্যত হলো চন্দ্রনাথ। অতনু আর চন্দন ইতিমধ্যে আস্তে আস্তে উঠে বসেছে। দেখল এই সুযোগ, সন্তর্পণে চন্দ্রনাথের পেছনে গিয়ে দাঁড়ালো। কিন্তু চন্দ্রনাথ বুঝতে পেরেছে তাদের আগমন। সাপটাকে কোনোভাবে সরিয়ে পেছনে ঘুরেই গলা টিপে ধরেছে চন্দনের। অনেক চালাকি সহ্য করেছি, কিন্তু আর না। মরতে তো তোকে হবে, নাহলে আমার প্রতিশোধ যে পূর্ণ হবে না। ধীরে ধীরে গলায় চাপ বাড়ছে চন্দনের। চোখ বুজে আসছে। মনে হচ্ছে দাদুর কথা সে আর রাখতে পারল না। মা, বাবা, দিদি, অপুকে খুব মনে পড়ছে তার। এমন সময় এক জোরালো কণ্ঠ। হ্যাঁ, মরতে তো হবেই, কিন্তু চন্দনদা নয়, মরবি তুই। চন্দ্রনাথ এবার টের পায়নি কখন অতনু এসে তার পিছনে সেই ত্রিশূল তুলে দাঁড়িয়েছে। পেছন ঘুরতেই এক নিমেষে গেঁথে দিল সেটা চন্দ্রনাথের চোখে। এক কান ফাটানো চিৎকার। অন্ধকারে গর্জন করতে করতে হাতড়ে বেড়াচ্ছে সেই দানবীয় অবয়ব। তার চোখ থেকে বেরিয়ে আসছে এক কৃষ্ণবর্ণ ধোঁয়ার কুণ্ড। সমস্ত আসরিক শক্তি যেন ধীরে ধীরে কমে আসছে। আর দাঁড়িয়ে থাকতে পারছে না সে। দেখতে দেখতে খানিকক্ষণ পর সব শান্ত। টলতে টলতে একটা কলসিতে হোঁচট খেতেই ফলার মতন একটা সুচলো পাথরে গেঁথে গেল চন্দ্রনাথের দেহ। লোমশ কালো শরীরটা শুকিয়ে কুঁকড়ে গেল। চন্দন মনে মনে ভাবল, যাক, শয়তানের নিধন হয়েছে, কিন্তু আমরা বেঁচে ফিরব কিভাবে? এই সুড়ঙ্গেই হয়তো ওদের পচে মরতে হবে। অতনুর রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় আবারও জ্ঞান হারিয়েছে, কিন্তু নিঃশ্বাস চলছে। তবে এখন ক্ষতটা আরও বাড়ছে। এভাবে রক্ত বেরোতে থাকলে বেশিক্ষণ ওকে বাঁচানো যাবে না। চন্দন প্রাণপণে কয়েকবার চিৎকার করল। কেউ কেউ শুনতে পাচ্ছেন? একটু একটু সাহায্য করুন, কেউ শুনতে পাচ্ছেন? কিন্তু এই সুড়ঙ্গের শক্ত দেওয়াল ভেদ করে সে চিৎকার বাইরে বেরোলো না। এমন সময় কারোর পায়ের শব্দ, আর সাথে সাথেই জোরালো টর্চের আলো এসে পড়ে চন্দনের মুখে। হে কি, এ যে অপু! অপুদের বাড়িটা চন্দনের বাড়ির পাশেই। চন্দন আর অতনুকে আসতে দেখে ওর বাড়ির লোকজন খেয়ে দিয়ে শোবার পর পিছনের দরজা দিয়ে বেরিয়ে এসে অপুও চন্দনের পিছু নেয়।
এসে দেখে এই অবস্থা। তোমাদের বলেছিলাম না আমাকে নিয়ে চলো, এখন দরকার পড়লো তো। আর কোনো কথা না বাড়িয়ে দুজনে মিলে ধরাধরি করে অতনুকে তুলে আনে। এমন সময় প্রচণ্ড জোরে মাটি কাঁপতে শুরু করে। দুজনেই বুঝতে পারে সুড়ঙ্গে ধস নামা শুরু হয়েছে। অপু, অপু, শিগগিরই আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমরা কিন্তু কেউ প্রাণে বেঁচে ফিরবো না। কিন্তু এত তাড়াতাড়ি আমরা বেরোবো কি করে? শোন, আমি ওকে পিঠে তুলে নিচ্ছি, তুই পা দুটো শক্ত করে ধর, কোনো মতেই ছাড়বি না। আর সময় নষ্ট না করে ওরা এগিয়ে চলল সুড়ঙ্গের মুখের দিকে। ধীরে ধীরে বেরিয়ে আসতেই এক বিকট শব্দে সুড়ঙ্গের ভেতরের দেওয়াল ধসে পড়ল নিচে। সাথে অবশ্য পকেটে করে জখের ধনের কিছুটা নিয়ে এসেছিল ওরা, কিন্তু দাদুর কথা মনে পড়ে যায় চন্দনের। এই জখের ধনের মোহে পড়লে জীবন যে নিঃসঙ্গতায় কাটাতে হবে। তারপর গ্রামের লোকজনকে খবর দেওয়া হয়। ততক্ষণে পূব দিগন্তে ভোরের আলো আস্তে আস্তে ফুটে উঠছে। অপুর জন্যই এ যাত্রায় প্রাণে বেঁচে গেল চন্দন আর অতনু। এর পরের ঘটনাগুলো ছিল মোটামুটি এরকম। বেশ কিছুদিনের সেবা শুশ্রূষায় অতনু সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। আর কিছু বছরের মধ্যেই অপু আর চন্দনের বাড়ির লোকেদের সম্মতিতে ওদের 4 হাত এক হয়ে যায়। তবে দাদুর শেষ কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছিল চন্দন। ও জানতো এই জখের ধনের মোহ তাকে ত্যাগ করতেই হবে, না হলে ওর অবস্থাও ওর দাদু আর চন্দ্রনাথের মতো হবে। চন্দন তাই সমস্ত সম্পদ দান করে মাধবপুরে একটা ভালো স্বাস্থ্যকেন্দ্র আর একটি স্কুল নির্মাণ করে দাদুর নামে। তারপর ওই স্বাস্থ্যকেন্দ্রে একজন চিকিৎসক হিসাবে কাজ শুরু করে সে। বাকি জীবনটা তার দেশের বাড়িতেই অপু আর অতনুর সাথে কাটাবার সিদ্ধান্ত নেয়। কলকাতায় তার আর ফেরা হয়ে ওঠে না। হয়তো মাধবপুরে এখনও কোনো জখের ধন লুকিয়ে রয়েছে, পুরনো কোনো মন্দির বা পুরনো কোনো জলাশয়ের অতলে। সেই রহস্য উদ্ঘাটনের জন্য তাকে যে থাকতেই হবে। এতক্ষণ আপনারা শুনছিলেন আমাদের বিশেষ নিবেদন তারকনাথ রায়ের কলমে জখের প্রতিশোধের অন্তিম পর্ব। দুটি পর্ব আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানান কমেন্ট বক্সে। আজকের গল্পের মুখ্য চরিত্র চন্দন, অতনু এবং অপুর চরিত্রে অভিনয় করেছে সৌম্যদীপ, সৌভিক এবং কাহন। জখের চরিত্রে সায়ন্তন এবং দাদুর চরিত্রে ইন্দ্রনীল অভিনয় করেছেন। এছাড়া চন্দনের বাবার চরিত্রে মলয়, মায়ের চরিত্রে গৌরী, দিদির চরিত্রে মেঘনা, অপুর মায়ের চরিত্রে মৌলি, শ্রেয়ার চরিত্রে অনুষ্কা, বউয়ের চরিত্রে নবনীতা এবং পঞ্চাননের চরিত্রে আর্য যথাক্রমে অভিনয় করেছে। গল্পের নির্দেশনা, নাট্য রূপান্তর, শব্দগ্রহণ এবং আবহ পরিকল্পনায় রমাকান্ত। গল্পের প্রচ্ছদ নির্মাণে সৌরেন্দ্র এবং গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অভিজিৎ। বিশেষ সহযোগিতায় সৌভিক। গল্পটি ভালো লাগলে তাড়াতাড়ি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দিন। ফিরছি খুব শীঘ্রই। ধন্যবাদ।